রাতের ঢাকা শহর দেখতে যতটা চমৎকার, এর চেয়ে ভেতরের অন্ধকার গলিগুলো ততটাই নিষ্ঠুর। ঘড়ির কাঁটায় তখন রাত 12:45। মেঘাচ্ছন্ন আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাতাসে মাটির গন্ধের চেয়ে বেশি মিশিয়ে আছে ঢাকার কার্বন আর নোংরা ড্রেনের গন্ধ। রহিম তার ভেজা প্লাস্টিকের বস্তাটা এক কাঁধ থেকে অন্য কাঁধে নিল। তার পরনে নীল রঙের শার্টটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। বৃষ্টির পানিতে সেটা গায়ের সাথে লেপ্টে আছে। খালি পায়ে হাঁটার কারণে পায়ে কিছু জায়গায় খোঁচা লেগে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই ব্যথার দিকে তাকানোর সময় তার নেই। রহিমের বয়স 19 বছর। 4 বছর আগে বাবা মা মারা যাওয়ার পর তার স্কুল জীবনের সমাপ্তি ঘটে। এখন সে একজন টোকাই। সারা শহর ঘুরে বোতল, প্লাস্টিক আর লোহা কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করে তার সংসার চলে। তার একমাত্র পৃথিবী হলো তার মা, যিনি হাসপাতালের বিছানায় শেষ শয্যায় শায়িত। মায়ের দুটি কিডনি প্রায় অকেজো। প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করাতে হাজার হাজার টাকার প্রয়োজন। আজ সারাদিনে রহিম মাত্র 250 টাকা রোজগার করতে পেরেছে। এই সামান্য টাকায় মায়ের ওষুধ কেনা তো দূরের কথা, রাতের খাবার জোটানোই অসম্ভব। ক্ষুধা আর চিন্তায় তার মাথাটা ঝিমঝিম করছিল। ঠিক তখনই গুলশান 2 নম্বরের একটি অন্ধকার মোড়ে একটি তীব্র আলোর ঝলকানি তার চোখে পড়ল। একটি কুচকুচে কালো বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ অত্যন্ত দ্রুত গতিতে মোড় ঘুরল। রাস্তার পাশে জমে থাকা কালো দুর্গন্ধযুক্ত নর্দমার পানি ছিটকে এসে সরাসরি পড়ল রহিমের মুখে এবং তার একমাত্র সম্বল ছিঁড়ে যাওয়া শার্টের ওপর। ধাক্কা সামলাতে না পেরে রহিম রাস্তার পাশে পড়ে গেল। তার বস্তা থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের বোতলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। গাড়িটি হঠাৎ এক ঝটকায় ব্রেক কষে দাঁড়িয়ে গেল। রহিম চোখ মুছে তাকালো। গাড়ির পেছনের দরজা খুলে গেল। সেখান থেকে নেমে এলেন এক তরুণী। তার নাম আনিকা। ঢাকা শহরের নামকরা শিল্পপতি আনিসুর রহমানের একমাত্র মেয়ে। আনিকার পরনে অত্যন্ত দামি ডিজাইনার 3 পিস, চোখে দামি ব্র্যান্ডের চশমা। আনিকা গাড়ি থেকে নেমে কপালে ভাঁজ ফেলে তীব্র ক্ষোভের সাথে চেঁচিয়ে উঠল, হোয়াট দ্য হেল! ড্রাইভ করতে পারো না তুমি? এই টোকাইটার গায়ে কাদা লাগাতে গিয়ে আমার গাড়ির টায়ারে কত নোংরা লেগে গেছে দেখেছো? গাড়ির চালক রফিক মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে বলল, দুঃখিত মামনি, অন্ধকার ছিল তো তাই গর্তটা দেখতে পাইনি। রহিম কষ্ট করে উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আপা, আপনি তো গাড়ির ভেতরে ছিলেন, আপনার তো কাদা লাগেনি। কাদা লেগেছে আমার গায়ে, আর আমার কুড়ানো বোতলগুলো সব নর্দমায় পড়ে গেল। রহিমের মুখে এই যুক্তিপূর্ণ কথা শুনে আনিকার অহংকারে প্রচণ্ড আঘাত লাগলো। একজন টোকাই ছেলে তার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে। সে রহিমের দিকে এগিয়ে এসে চরম ঘৃণার সাথে বলল, মুখ সামলে কথা বলবি, রাস্তার আবর্জনা কোথাকার। তোদের মতো নোংরা মানুষদের কারণে আমাদের রাস্তায় বের হওয়া কঠিন হয়ে যায়। তোদের কাজই হলো বড়লোকদের বিরক্ত করা। রহিম উত্তর দিল, আমি আপনাকে বিরক্ত করিনি আপা, আমি তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। গাড়িটা একটু আস্তে চালালেই হতো। তর্ক করছিস আমার সাথে? তোর সাহস তো কম না। আনিকা তার দামি হ্যান্ডব্যাগ থেকে 1000 টাকার একটি নোট বের করে রহিমের মুখের ওপর ছুঁড়ে মারল। নোটটি গিয়ে পড়ল নর্দমার নোংরা পানিতে। আনিকা তাচ্ছিল্য সুরে বলল, এই নে তোর ভিক্ষা। এই 1000 টাকা তোদের মতো টোকাইদের 7 দিনের রোজগার। এই টাকা দিয়ে সাবান কিনে শরীরটা ভালো করে ধুয়ে নিস। আর কখনো বড় লোকদের সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করবি না। রহিম টাকাটার দিকে তাকালো। তার মায়ের ওষুধের জন্য এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন, কিন্তু তার ভেতরের আত্মসম্মানবোধ তাকে বাধা দিল। সে বাঁকা হেসে নর্দমার পানি থেকে টাকাটা তুলল না। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, টাকা দিয়ে অহংকার কেনা যায় আপা, কিন্তু মানুষের মর্যাদা কেনা যায় না। এই টাকাটা আপনার কাছেই রাখুন। একদিন হয়তো এই টাকার চেয়েও বেশি কোনো জিনিসের প্রয়োজন আপনার হতে পারে, যা টাকা দিয়ে আপনি পাবেন না। কথাটা বলে রহিম তার ছেঁড়া বস্তাটা তুলে নিয়ে বিন্দুমাত্র না থেমে গলির অন্ধকারে মিলিয়ে গেল। আনিকা দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তার জীবনে আজ পর্যন্ত কেউ তার মুখের ওপর এভাবে টাকা প্রত্যাখ্যান করেনি। তীব্র অপমানে তার শরীর কাঁপতে লাগলো। সে গাড়িতে উঠে বুশের আগত স্বরে বলল, গাড়ি চালাও এখনই। এই ঘটনার পর কেটে গেছে প্রায় 1 মাস। রহিম তার মতোই লড়াই করে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো। মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটল। ডাক্তার জানিয়ে দিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার না করলে তাকে বাঁচানো যাবে না। খরচ লাগবে অন্তত 5 লাখ টাকা। রহিম হন্য হয়ে টাকার জন্য ঘুরছে, কিন্তু একজন টোকাইকে কে 5 লক্ষ টাকা ধার দেবে? এক রাতে রহিম তেজগাঁও শিল্প এলাকার একটি পরিত্যক্ত সুতা কারখানার পাশে বোতল খুঁজছিল। রাত তখন প্রায় 1টা। চারদিক নিস্তব্ধ। হঠাৎ কারখানার ভেতর থেকে কিছু ফিসফিসানি শব্দ তার কানে এলো। কৌতূহলী হয়ে রহিম দেওয়ালের একটি ভাঙা অংশ দিয়ে ভেতরে তাকালো। ভেতরে টিম টিম করে একটি হারিকেন জ্বলছে।
সেখানে 3-4 জন লোক বসে মদ খাচ্ছিল এবং ম্যাপের মতো কিছু একটা দেখছিল। তাদের মধ্যে একজনকে দেখে রহিমের চেনা মনে হলো। সে আর কেউ নয়, আনিকার ব্যক্তিগত গাড়ি চালক রফিক মিয়া। রহিম কান খাড়া করল। ওদের মধ্যে একজন, যার গলায় একটা মস্ত বড় কাটার দাগ। সে বলল, রফিক, কাজটা যেন নিখুঁত হয়। আনিসুর রহমানের একমাত্র মেয়ে আনিকা, ওকে তুলে আনতে পারলে অন্তত 10 কোটি টাকা মুক্তিপণ পাওয়া যাবে। তোর ভাগ 1 কোটি টাকা। রফিক মিয়া মাথা নেড়ে বলল, বস, সব রেডি। আগামী শুক্রবার রাতে আনিকা তার বান্ধবীর জন্মদিনের পার্টি থেকে ফিরবে। আমি গাড়িটা বনানীর নির্জন ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে নিয়ে যাব। ওই রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আপনারা ঠিক রাত 12:30টায় ওখানে পজিশন নিয়ে থাকবেন। কাটা দাগওয়ালা লোকটা হাসল। চমৎকার। মেয়েটাকে তুলে আমরা বুড়িগঙ্গার ওপারে কামরাঙ্গি চরের সেই পরিত্যক্ত চটের গুদামে নিয়ে যাব। সেখানে পুলিশ তো দূরের কথা, শয়তানও পৌঁছাতে পারবে না। কথাগুলো শুনে রহিমের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ অপহরণ নয়। আনিকার অতি বিশ্বস্ত চালক রফিক নিজেই এই ষড়যন্ত্রের মূল হোতা। রহিম প্রথমে ভাবল, আমার কি? এই মেয়েটাই তো আমাকে অপমান করেছিল। ও বিপদে পড়লে আমার কী লাভ? কিন্তু তখনই তার মনে হলো, আনিকা যতই খারাপ হোক, একজন মানুষের জীবন এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। তাছাড়া সে যদি পুলিশকে জানায়, কিন্তু পুলিশ কি একজন টোকাইয়ের কথায় বিশ্বাস করবে? তারা হয়তো উল্টো রহিমকে চোর ভেবে হাজতে পুরে দেবে। পরদিন সকালে রহিম গুলশানে আনিকাদের বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে গেল। সে দারোয়ানকে বলল, ভাই, একটু আনিকা আপার সাথে দেখা করতে দিন। ওনার একটা বড় বিপদ হতে চলেছে। দারোয়ান রহিমের ছেঁড়া কাপড় আর ময়লা চেহারা দেখে হা হা করে হেসে উঠল। দূর হয় এখান থেকে, টোকাই কোথাকার। ম্যাডামের সাথে দেখা করতে চায়, তা ভাগ এখান থেকে, নয়তো পুলিশে দেব। রহিম অনেক চেষ্টা করলো, কিন্তু কেউ তার কথা শুনল না। সে বুঝতে পারল এই বিপদে আনিকাকে বাঁচানোর জন্য তাকে একাই কিছু করতে হবে। শুক্রবার রাত, আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম হয়েছে, ঠিক যেমনটা ষড়যন্ত্রকারীরা চেয়েছিল। রহিম বিকেল থেকে বনানীর সেই নির্জন ফ্লাইওভারের নিচের গলিতে ওত পেতেছিল। তার কাঁধে ছিল টোকাইদের সেই চেনা বস্তা, কিন্তু আর সেই বস্তার ভেতরে বোতল ছিল না। ছিল কিছু জরুরি জিনিস, লোহার রড, কাঁচের টুকরো এবং কিছু বাজি, অর্থাৎ পটকা, যা সে কায়দা করে জোগাড় করে রেখেছে। রাত ঠিক 12:15। দূর থেকে একটা গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। মার্সিডিজ গাড়িটা এগিয়ে আসছে। হঠাৎ করে রাস্তার মোড়ে একটি বড় ট্রাক আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল, যার ফলে মার্সিডিজ গাড়িটি ব্রেক কষতে বাধ্য হলো। সাথে সাথে পাশ থেকে একটা কালো রঙের মাইক্রোবাস এসে মার্সিডিজের পথ আটকে দাঁড়ালো। মাইক্রোবাস থেকে নেমে এলো 4 জন মুখোশধারী লোক, তাদের হাতে ধারালো অস্ত্র। রফিক মিয়া গাড়ি থামিয়ে পেছনের সিটে বসা আনিকাকে বলল, ম্যাডাম, জলদি নামান, গাড়ি নষ্ট হয়ে গেছে। আনিকা কিছু বুঝে ওঠার আগে রফিক নিজে গিয়ে পেছনের দরজা খুলে দিল। মুখোশধারীরা আনিকাকে ট্রেনে গাড়ি থেকে নামাতে গেল। আনিকা চিৎকার করে উঠল, রফিক, তুমি এটা কি করছো? ওদের বাধা দাও। রফিক কুৎসিত এক হাসি হেসে বলল, ম্যাডাম, অনেক তো বড় লোকে দেখিয়েছেন, এবার আমাদের একটু বড় লোক হওয়ার সুযোগ দিন। আনিকা বুঝতে পারল সে এক ভয়াবহ ফাঁদে পড়েছে। সে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু একজন তার মুখে একটা ভেজা রুমাল চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে আনিকা অচেতন হয়ে পড়ল। তারা তাকে মাইক্রোবাসের পেছনে ছুঁড়ে ফেলে দিল। সবকিছু এত দ্রুত ঘটল যে সাধারণ কেউ থাকলে ভরকে যেত, কিন্তু রহিম আগে থেকেই প্রস্তুত ছিল। মাইক্রোবাসটি যখন স্টার্ট দিয়ে বুড়িগঙ্গার দিকে রওনা দিল, রহিম তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি পিকআপ ভ্যানের পেছনে লাফ দিয়ে উঠে পড়ল, যা কাকতালীয়ভাবে ওই দিকেই যাচ্ছিল। রহিম জানত সরাসরি মাইক্রোবাসের পেছনে দৌড়ে যাওয়া সম্ভব নয়। সে বুদ্ধিমত্তা খাটিয়ে তার চেনা টোকাই বন্ধুদের মোবাইল ফোনের মাধ্যমে, যা সে ভাঙড়ির দোকান থেকে সস্তায় কিনেছিল, একে অপরকে ট্র্যাক করতে লাগলো। ঢাকার বিভিন্ন পয়েন্টে রহিমের মতো শত শত টোকাই ছেলে রয়েছে। রহিম গ্রুপ মেসেজে বার্তা পাঠিয়ে দিল, কালো মাইক্রোবাস নম্বর ঢাকা মেট্রো 1234, কোন দিকে যাচ্ছে খেয়াল রাখিস। এই অদ্ভুত এবং শক্তিশালী স্ট্রিট নেটওয়ার্ক কাজ করতে শুরু করলো। প্রতিটা মোড় থেকে টোকাই ছেলেরা রহিমকে আপডেট দিতে লাগলো। রহিম ভাই, গাড়িটা সূত্রাপুর পার হয়েছে। রহিম ভাই, গাড়িটা এখন পোস্তগোলা ব্রিজের দিকে যাচ্ছে। রহিম বুঝতে পারলো ওরা কামরাঙ্গীর চর নয়, বরং লোকেশন পরিবর্তন করে বুড়িগঙ্গার তীরের এক পরিত্যক্ত জাহাজ ভাঙার ইয়ার্ডে যাচ্ছে। রাত তখন প্রায় 2:30। ঝুম বৃষ্টি পড়ছে। বুড়িগঙ্গার তীরে পরিত্যক্ত জাহাজ ভাঙার ইয়ার্ডে চারদিক অন্ধকার এবং থমথমে। লোহা আর মরচে পড়া জাহাজের বিশাল কঙ্কালগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। একটি ভাঙা জাহাজের কেবিনের ভেতরে আনিকাকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরেছে। সে ভয়ে কাঁপছে। তার সামনে দাঁড়িয়ে আছে রফিক এবং সেই কাটা দাগওয়ালা লোক, যার নাম জব্বার।
জব্বার আনিসুর রহমানের নম্বরে ফোন লাগিয়ে স্পিকারে দিল। আনিসুর রহমান ওপাশ থেকে ব্যাকুল হয়ে বললেন, আমার মেয়ে কোথায়? তোমরা কত টাকা চাও বলো, আমি সব দেব। দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করো না। জব্বার হাসল। 10 কোটি টাকা ক্যাশ, কোনো পুলিশ নয়। কাল সকাল 6টার মধ্যে টাকা নিয়ে বুড়িগঙ্গার ঘাটে চলে আসবেন। 1 মিনিট দেরি হলে মেয়ের বিপদ হয়ে যাবে। ফোন কেটে দিয়ে জব্বার রফিকের দিকে তাকালো। রফিক, কাজ শেষ হলে এই মেয়েকে কিন্তু বাঁচিয়ে রাখা যাবে না, ও আমাদের চিনে ফেলছে। রফিক মাথা নাড়ল। হ্যাঁ বস, আমিও সেটাই ভাবছিলাম। টাকা পাওয়ার পর ওকে নদীতে ভাসিয়ে দেব। কেবিনের কোনায় বাঁধা অবস্থায় আনিকা সব শুনছিল। তার চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছিল। সে ভাবছিল, তার এত টাকা, এত অহংকার আজ তাকে বাঁচাতে পারছে না। সে যদি আজ বেঁচে ফেরে তবে মানুষের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। ঠিক তখনই কেবিনের বাইরে একটি বিকট শব্দ হলো। পরপর 3টি তীব্র বিস্ফোরণের শব্দে পুরো ইয়ার্ড কেঁপে উঠল। সেই সাথে শোনা গেল পুলিশের সাইরেনের শব্দ। হ্যান্ডস আপ, চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে, আত্মসমর্পণ করুন, একটি মেগাফোনে চিৎকার করে বলা হচ্ছিল। ভেতরে থাকা অপহরণকারীরা চমকে উঠল। জব্বার চিৎকার করে বলল, শালা রফিক, তুই পুলিশ ডেকেছিস? রফিক বলল, না বস, আমি কিছু জানি না। আসলে এটা কোনো পুলিশ ছিল না। রহিম ইয়ার্ডের বাইরে কিছু পটকা ফাটিয়েছিল এবং একটি ভাঙা টিনের পাইপকে মেগাফোনের মতো ব্যবহার করে পুলিশের সাইরেনের আওয়াজ নকল করেছিল। এই বিশৃঙ্খলার সুযোগে রহিম এক হাত দিয়ে কেবিনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো। তার হাতে ছিল একটি ধারালো লোহার রড। সে দ্রুত আনিকার মুখের বাঁধন খুলে দিল। আনিকা রহিমকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তুমি তুমি এখানে কিভাবে? রহিম বলল, কথা বলার সময় নেই আপা, জলদি চলুন। রহিম যখন আনিকার হাতের বাঁধন কাটছিল ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো রফিক। তার হাতে ছিল একটি ধারালো ছুরি। রফিক দাঁত কিরমির করে বলল, আরে এই তো সেই টোকাইটা, তুই আমাদের খেলা নষ্ট করতে এসেছিস। রফিক ছুরি নিয়ে রহিমের দিকে তেড়ে গেল। রহিম নিজেকে বাঁচাতে পাশ কাটল, কিন্তু ছুরিটি তার বাঁ কাঁধে গিয়ে গভীরভাবে ক্ষত সৃষ্টি করল। কিন্তু রহিম হার মানল না। সে ব্যথায় চিৎকার না করে তার ডান হাতে থাকা লোহার রডটি দিয়ে রফিকের পায়ে সজোরে আঘাত করল। রফিকের পায়ে হাড় ভাঙা শব্দ স্পষ্ট শোনা গেল এবং সে মেঝেতে লুটিয়ে পড়ল। আপা দৌড়ান, রহিম চিৎকার করে বলল। রহিম এবং আনিকা কেবিন থেকে বের হয়ে অন্ধকারের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু জব্বার আর অন্য 2 অপহরণকারী তাদের পিছু নিল। বৃষ্টি আর অন্ধকারের কারণে পথ দেখা যাচ্ছিল না। দৌড়াতে দৌড়াতে তারা একটি বিশাল অর্ধনির্মিত জাহাজের ডেকে গিয়ে পৌঁছালো। সামনে আর কোনো পথ নেই, নিচে শুধু উত্তাল বুড়িগঙ্গার অন্ধকার পানি। পেছন থেকে জব্বার হেসে উঠল, আর কোথায় পালাবি তোরা? আজ তোদের এখানে সমাধি হবে। জব্বারের হাতে একটা পিস্তল ছিল। সে রহিমের দিকে নিশানা করল। ঠিক এই মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। আনিকা, যে কিছুক্ষণ আগেও ভয়ে কাঁদছিল, সে হঠাৎ রহিমের সামনে এসে দাঁড়ালো। সে জব্বারের দিকে তাকিয়ে বলল, ওকে গুলি করো না, ও একজন সাধারণ মানুষ। ও আমার জন্য এখানে এসেছে। তোরা আমাকে মারতে চাস মার, কিন্তু ও যেন অক্ষত অবস্থায় চলে যেতে পারে। রহিম অবাক হয়ে আনিকার দিকে তাকালো। যে মেয়ে একদিন তাকে কুকুর বিড়ালের চেয়ে অধম মনে করত, আজ সে তাকে বাঁচাতে নিজের জীবন বাজি ধরছে। জব্বার হাসল। খুব ভালো, তাহলে দুজনকে একসাথে পাঠাই। সে ট্রিগার চাপতে যাবে এমন সময় হঠাৎ চারদিক থেকে তীব্র আলোর সার্চলাইট জ্বলে উঠল। প্রকৃত পুলিশ ফোর্স এবং আনিসুর রহমান স্বয়ং সেখানে হাজির হলেন। আসলে রহিম আসার আগে তার এক টোকাই বন্ধুকে দিয়ে থানায় খবর পাঠিয়েছিল এবং পুলিশের একটি দল তাদের ট্র্যাক করতে করতে এখানে এসে পৌঁছেছিল। অস্ত্র ফেলে দাও, পুলিশ অফিসার চিৎকার করে বললেন। জব্বার ভয় পেয়ে পিস্তল ফেলে দিল। পুলিশ সদস্যরা দ্রুত এসে জব্বার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করল। আনিসুর রহমান দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। আনিকা তার বাবাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠল। কিন্তু পরক্ষণে আনিকা বলল, বাবা, আমার চেয়েও ওর বেশি সাহায্য দরকার, ও আমাকে বাঁচিয়েছে। সবাই ঘুরে তাকালো, কিন্তু সেখানে রহিম ছিল না। রক্তমাখা মাটিতে কেবল পড়েছিল তার ভাঙা লোহার রডটি। রহিম কাউকে কিছু না বলে অন্ধকারের মধ্যেই সেখান থেকে চলে গিয়েছিল। সে তার কাজের জন্য কোনো কৃতিত্ব নিতে চায়নি। পরদিন সকালে ঢাকার একটি বড় বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউর বাইরে বসেছিল রহিম। তার কাঁধে ব্যান্ডেজ বাঁধা, শরীর দুর্বল, কিন্তু তার চেয়েও বড় চিন্তা তার মায়ের অপারেশন। আজ দুপুরের মধ্যে টাকা জমা না দিতে পারলে হাসপাতাল কর্তৃপক্ষ তার মাকে রিলিজ করে দেবে। রহিম এখন নিরুপায় হয়ে কাঁদছিল। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালেন আনিসুর রহমান এবং আনিকা। আনিকার পরনে আজ কোনো জাঁকজমকপূর্ণ পোশাক ছিল না। খুব সাধারণ একটি সুতির 3 পিস পরে সে এসেছে। আনিসুর রহমান রহিমের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি কাল রাতে চলে গিয়েছিলে কেন? আমাদের তো একটা সুযোগ দিতে পারতে।
তোমার প্রতি কৃতজ্ঞতা জানানোর। রহিম মাথা নিচু করে বলল, আমি কোনো পুরস্কারের জন্য আপনাকে বাঁচাইনি আপা, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আনিকা রহিমের সামনে হাঁটু করে বসলো, তার চোখে পানি। সে বলল, আমি জানি রহিম, তুমি সেদিন বলেছিলে না টাকা দিয়ে সব কেনা যায় না। কাল আমি বুঝেছি আমার বাবার শত কোটি টাকাও কাল আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারতো না, যদি না তুমি তোমার এই খসখসে হাত দুটো দিয়ে আমাকে টেনে তুলতে। আনিসুর রহমান হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলে এসেছিলেন। তিনি রহিমকে বললেন, তোমার মায়ের অপারেশনের সমস্ত খরচ আমি দিয়ে দিয়েছি। আজ দুপুরে ওনার অপারেশন হবে। দেশের সবচেয়ে ভালো ডাক্তার ওনার চিকিৎসা করবেন। রহিম চমকে উঠল, স্যার, এত টাকা আমি কিভাবে পরিশোধ করব? আনিসুর রহমান হাসলেন, এটা কোনো ঋণ নয় বাবা, এটা তোমার পাওনা। আর হ্যাঁ, হাসপাতালের কাজ শেষ হলে তুমি আমাদের বাড়িতে আসবে। আমি তোমার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করেছি, যেখানে তুমি সততার সাথে কাজ করতে পারবে। আর আনিকা নিজে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবে না। সে এখন থেকে আমাদের দাতব্য ট্রাস্টের কাজ পরিচালনা করবে, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করে। আনিকা রহিমের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, তুমি কি আমাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করবে? রহিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। সে মাথা নেড়ে সম্মতি জানালো। হাসপাতালের জানালার বাইরে তখন কুয়াশা কেটে গিয়ে নতুন এক সকালের সূর্য উঠে দিচ্ছিল। সোনালি আলো এসে পড়ল রহিম আর আনিকার উপর। জীবনের এক কঠিন পরীক্ষায় আজ অহংকারে পরাজয় ঘটেছিল, আর জয় হয়েছিল এক নিঃস্বার্থ টোকাই ছেলের মানবিকতা। দর্শক বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। ভালো লাগলে শেয়ার করে দিন। এত সময় আপনাদের সাথে ছিলাম আমি, শেখ শাহিন, এবং আপনারা আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।